তখন গণভবনে বরং শেখ হাসিনা একটা বক্তৃতা রেকর্ড করবেন বলে তিনি বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরা এবং ক্রুকে উপস্থিত রেখেছিলেন। তাহলে তিনি যদি বঙ্গভবন থেকে, মানে জরুরি অবস্থা কিন্তু শেখ হাসিনা জারি করতে পারবেন না, জরুরি অবস্থা জারি করতে হবে রাষ্ট্রপতিকে, মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। তাহলে তো শেখ হাসিনা যদি জরুরি অবস্থা জারি করতে চাইতেন তাহলে তার তো এই মানে বাংলাদেশ টেলিভিশনের মিডিয়া ক্রু যারা বক্তৃতা রেকর্ড করবে তাদেরকে পাঠানোর কথা শাহাবুদ্দিন চুপ্পুর কাছে, মানে বঙ্গভবনে। 5ই আগস্ট যে ঠিক কি ঘটছিল এবং কোন ঘটনার পর কোন ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনা, শেখ রেহানা যেমন ভারতগামী বিমানে উঠলেন, ঠিক তেমনি কোন অবস্থায় শেখ হাসিনার একেবারে সর্বশেষ সময় পর্যন্ত যারা খুব কাছাকাছি ছিলেন তার, সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ আরো কয়েকজন ব্যক্তিবর্গ বা তার কর্মকর্তারা কি অবস্থায় কোন পরিস্থিতিতে এসব ঘটনা জানতে পারলেন, সেগুলো যেমন ক্রমাগত আসলে নানাজনের বয়ানে বেরিয়ে আসছে। একটা খুব ইন্টারেস্টিং ফোন কনভারসেশন বেরিয়ে এসেছে এবং ইন্টারনেটে আপনারা নিশ্চয়ই অনেকেই সেই কনভারসেশন এরই মধ্যে শুনেছেন, যেখানে শেখ রেহানা এবং সালমান এফ রহমান এই দুজনকে কথা বলতে দেখা যায়। ওই কথোপকথন থেকে পরিষ্কার যে গণভবনে 5ই আগস্ট ওই সময় সালমান এফ রহমান, মানে যখন 5ই আগস্ট তিনি আদৌ গণভবনে গিয়েছিলেন কিনা সেটাও যেমন নিশ্চিত নয়, তেমনি এটা পরিষ্কার যে সেই নাটকীয় দিনটির সকালে বা দুপুর নাগাদ যখন শেখ হাসিনা, শেখ রেহানা বেরিয়ে গেছেন, তখন সালমান এফ রহমান সেখানে উপস্থিত ছিলেন না এবং সালমান এফ রহমান জানতেনও না যে শেখ রেহানা, শেখ হাসিনা বিমানে উঠেছেন বা প্রথমে হেলিকপ্টার দিয়ে তাদেরকে বিমানবন্দরে নেওয়া হয়েছে এবং তারা ভারতগামী বিমানে উঠছেন। এই ফোনটির কনভারসেশনটি শুনলে, আমার দেশ পত্রিকায় দেখছিলাম তারা ওই টেলিফোন কনভারসেশনটি পেয়েছে এবং পেয়ে যেভাবে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যার ওই অংশের সঙ্গে একমত যে এটা বুঝতে অসুবিধা হয় না যে শেখ রেহানা যাওয়ার সময় ফোন করছেন তাকে এবং ফোনের শুরুতেই শেখ রেহানাকে ভীষণ উদ্গ্রীব মনে হয় সালমান এফ রহমান কোথায় আছেন, কেমন আছেন, নিরাপদ আছেন কিনা সেই বিষয়টি নিয়ে, এবং সালমান এফ রহমানকে শেখ রেহানা সরাসরি বলেন, ভাইয়া ডাকছেন তিনি সালমান এফ রহমানকে, এবং ভাইয়া ডেকে তিনি সরাসরি বলেন যে থাইকেন না বাসায়। মানে কনভারসেশনটা এরকম, কথোপকথনটা এমন হয়, শেখ রেহানা ফোন ধরেই সালাম দিয়ে তারপরে বলেন যে ভাইয়া আপনি কই? সালমান এফ রহমান বলেন আমার বাসায়। শেখ রেহানা বলেন থাইকেন না। সালমান রহমানও কোনো তর্ক না করে বলেন থাকবো না, ঠিক আছে। এরপর শেখ রেহানা বলতে শুরু করেন যে আমরা অন্য জায়গায় আছি, ববি টিউলিপ কনভিন্স করেছে। বোঝা যায় যে শেখ রেহানার ছেলে মেয়ে শেখ হাসিনাকে কনভিন্স করেছেন মানে ভারতগামী বিমানে উঠতে। তারপর বলছেন ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে। তার মানে বোঝা যাচ্ছে শেখ রেহানারা তখনও আসলে জানতেন না যে গন্তব্যে তারা যাচ্ছেন, ভারতে যাচ্ছেন, কিন্তু ভারতে তাদের জন্য কি ধরনের আতিথেয়তা অপেক্ষা করছে, কোন পরিস্থিতিতে গিয়ে তারা পড়বেন এবং সেখানে তাদেরকে আদৌ ফোনে তাদের এই আপনজনদের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হবে কিনা, এমন একটা অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যেই রওনা হচ্ছেন বলে কিন্তু বোধ করা যায় শেখ রেহানার ওই কথা থেকে। তখন সালমান রহমান বলেন আচ্ছা তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে। মানে তিনি বুঝতে চেষ্টা করছেন কি বলছেন, যে ববি টিউলিপ কনভিন্স করেছে শেখ হাসিনাকে, তার মানে তখন সালমান রহমান বলেন আচ্ছা তোমরা অন্য জায়গায় চলে গেছো। শেখ রেহানা বলেন জি ভাই। সালমান রহমান বলেন আমরা যদি বাহির হইতে পারি বাহির হইয়া যাব, আনিসুলকেও বের করে ফেলি সাথে। শেখ রেহানা তখন বলেন ইমিডিয়েটলি আপনি সায়ান এবং জয় যেটা বলেছে সেটা করেন, সেটা যে কোনটা সেটা বোঝা যায় না, কিন্তু সালমান রহমান বলেন ঠিক আছেন। এইখানে এসে কনভারসেশনটা ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন শেখ রেহানা বলেন এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, চারদিকে সাদা জুব্বাওয়ালা দাড়িওয়ালা, এই আর কি, ইউ শুড লিভ, এখানে থাকা একদম সেফ না। শম্পা কে সেটা আমি আমার দেশ পড়ে জানতে পারছি, শেখ হেলালের ভাই, শেখ জুয়েলের স্ত্রী, গুলশানে তাদের বাসা, আমার দেশ বলছে। এই কথাটা বলে সালমান এফ রহমানকে সাবধান করছেন শেখ রেহানা যে এরই মধ্যে তাদের একজন আত্মীয়, তার শেখ হেলালের ভাই শেখ জুয়েলের স্ত্রীর বাড়ি, গুলশানের বাড়িও কিন্তু মানে একরকম ঘেরাও করে ফেলেছে। তখন সালমান এফ রহমান বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে। ও কি বলে, ওয়াকার মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না কেন? এই কথাটা খুবই
কৌতূহল জাগানিয়া, ইন্টারেস্টিং, কারণ তার মানে কি 5ই আগস্ট যা যা প্রস্তাব বা যা যা অপশন, যা যা পথ টেবিলে ছিল, তার মধ্যে জরুরি অবস্থা জারির বিষয়টিও আলাপ হচ্ছিল, মার্শাল ল জারির বিষয়টিও আলাপ হচ্ছিল। মার্শাল ল ডিক্লেয়ার হচ্ছে একটা আলাদা ব্যাপার, মার্শাল ল ডিক্লেয়ার মানে সামরিক আইন জারি করা, কিন্তু সামরিক আইন জারির বিষয়টি কি তার মানে সামনে নিয়ে আসা হয়েছিল? তার মানে সংবিধান স্থগিত করে সামরিক আইন জারির কথা কে বলছিলেন? এই প্রস্তাব কি শেখ হাসিনা দিয়েছিলেন, নাকি এই প্রস্তাব ওয়াকারুজ্জামান দিয়েছিলেন? কে মানলেন না, কি কারণে? তখন শেখ রেহানা বলছেন ওগুলোতে এখন আর কান দিয়েন না, ইউ শুড লিভ ইমিডিয়েটলি, 1 সেকেন্ডও দেরি করেন না। এই কনভারসেশনের এর আগে কিন্তু আমরা কোনো তরফে এ ধরনের খবর বা এ ধরনের বিশ্লেষণ সংবাদ মাধ্যমের কোনো খবরেও পড়ি নাই যে শেখ হাসিনা বা সে সময় সংশ্লিষ্ট কেউ মার্শাল ল ডিক্লেয়ারের কথা ভাবছিলেন। আমার দেশ আজকে এই মার্শাল ল জারি করছে না কেন? এই সালমান এফ রহমানের টেলিফোন কনভারসেশনের এই লাইনটিকে শিরোনাম করে তারা বলছে যে এই যে শেখ হাসিনার শেষ পরিকল্পনা নাকি ছিল দেশে মার্শাল ল জারি করানোর, এবং এই বিষয়টি জিএম কাদের জানতেন। এখন জিএম কাদেরের নামটা হয়তো আমার দেশ এই সময়ে নিয়ে এসেছে কারণ জিএম কাদেরকে গ্রেফতার করা, তাকে নিষিদ্ধ ঘোষণা করা তার রাজনৈতিক দলকে, এটা একটা বৃহত্তর রাজনৈতিক দলের দাবির মধ্যে আছে। কিন্তু জিএম কাদের যেমন আমার অনুষ্ঠানে এসেও, যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে এসেও তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে ওয়াকারুজ্জামান যখন দুপুর 12টার দিকে সেনা সদর দপ্তরে তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে গেলেন সকল রাজনৈতিক দলকেই, যেখানে জামায়াতে ইসলামী, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দই উপস্থিত ছিলেন, সেখানে জিএম কাদের বলেছিলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য এখন জরুরি আইন জারি করা দরকার। এবং যখন আমার সঙ্গে সাক্ষাৎকারে কথা বলছিলেন জিএম কাদের, তখন তিনি বলছিলেন তিনি এখনো মনে করেন যে দেশে যেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত, তিনি মনে করেন যে সে সময় সেনাপ্রধানের উচিত ছিল জরুরি অবস্থা জারি করে পরিস্থিতিকে শান্ত হওয়ার সুযোগ দেওয়া এবং তারপর আসলে একটা স্বাভাবিক গতিতে ফিরে আসা বা নির্বাচনের দিকে হাঁটা। এখন এই যে আমার দেশ বলছে যে তারা মনে করছে এই কথোপকথনটির মাধ্যমে যে শেখ হাসিনা ভারত যাওয়ার আগে তিনি আসলে মার্শাল ল জারি করানোর পরিকল্পনা করেছিলেন, সেটা যেমন নিশ্চিত হওয়া যায় না এই কনভারসেশনটা থেকে, কিন্তু এই কনভারসেশন থেকে এই প্রশ্নটাও আসে যে মার্শাল ল জারির যদি কথা বলা হয়ে থাকে তাহলে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেটা অস্বীকার করেছিলেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে না, সামরিক আইন জারি করা যাবে না। দেখেন 1/11 সময় থেকে আমরা জানি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেসব সেনাবাহিনীকে নিয়োগ করে না যারা সামরিক আইন জারি করে রাষ্ট্র ক্ষমতা দখল করে বা রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণে চলে আসে। সে কারণেই কিন্তু 1/11 মডেল এসেছিল। 1/11 সময় 2007 সালের 11ই জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ জরুরি অবস্থা জারি করলেন, এবং ওই যে তখন আমরা বললাম মঈনুদ্দিন ফখরুদ্দিনের মানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো। তো এখানে জরুরি অবস্থা জারি করানোর জন্য কিন্তু ওয়াকারুজ্জামানের এমনকি অনুমোদনেরও কোনো প্রয়োজন আছে বলে সংবিধান বলে না। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত ঘনিষ্ঠ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তারা দুজন মিলেই কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন। দেখেন সংবিধান কি বলে, সংবিধানের 141 অনুচ্ছেদ মূলত জরুরি অবস্থা জারির প্রক্রিয়া এবং তার ফলাফল নিয়ে আলোচনা করে। সেখানে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা, সময়সীমা, কার্যকারিতার সময় সবকিছু মানে কিন্তু বিস্তারিত বলা আছে, এবং সেখানে বলা হয়েছে যুদ্ধ, বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের কারণে। তো তখন ধরে নেওয়া যায় আভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশের বা এর কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের মুখে পড়লে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। অনুরূপ ঘোষণা অনধিক 120 দিনের জন্য প্রযোজ্য হতে পারে, মানে 120 দিনের জন্য করা যাবে। জরুরি অবস্থা ঘোষণার আগে প্রধানমন্ত্রীর স্বাক্ষর প্রয়োজন। এখন আমার দেশ যে লিখছে যে শেখ হাসিনা জরুরি অবস্থা
জারির জন্য প্রস্তুত ছিলেন, তিনি নাকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে শেখ হাসিনা জরুরি অবস্থা জারির বিষয়টি জানিয়ে তৈরি থাকতেও বলেছিলেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব রাষ্ট্রপতির সামরিক সচিবকে ফোন করে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী যে কোনো সময় বঙ্গভবনে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনার জরুরি অবস্থা জারির চেষ্টাও সেদিন ব্যর্থ হয়েছিল। এই শেখ রেহানা সালমান এফ রহমানের কথোপকথন থেকে আমার দেশ এই সিদ্ধান্তে পৌঁছেছে বটে, কিন্তু আমার মনে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে শেখ হাসিনা যদি জরুরি অবস্থা জারি করতে চান, আমরা গণভবন সম্পর্কে তখন কি জানি? নানাভাবে নানা সূত্রের বয়ান নিয়ে কিন্তু নানা সূত্রের ভাষ্য মতে কিন্তু এই বিষয়টি আমরা জানি যে তখন গণভবনে বরং শেখ হাসিনা একটা বক্তৃতা রেকর্ড করবেন বলে তিনি বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরা এবং ক্রুকে উপস্থিত রেখেছিলেন। তাহলে তিনি যদি বঙ্গভবন থেকে, মানে জরুরি অবস্থা কিন্তু শেখ হাসিনা জারি করতে পারবেন না, জরুরি অবস্থা জারি করতে হবে রাষ্ট্রপতিকে, মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। তাহলে তো শেখ হাসিনা যদি জরুরি অবস্থা জারি করতে চাইতেন তাহলে তার তো এই মানে বাংলাদেশ টেলিভিশনের মিডিয়া ক্রু যারা বক্তৃতা রেকর্ড করবে তাদেরকে পাঠানোর কথা শাহাবুদ্দিন চুপ্পুর কাছে, মানে বঙ্গভবনে। তারপর দেখেন সংবিধান কি বলেছে। সংবিধান বলেছে জরুরি অবস্থা জারি করতে কোন দুইজন ব্যক্তিকে প্রয়োজন হবে? এক রাষ্ট্রপতি, এক প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ঘোষণা করবেন, আভ্যন্তরীণ গোলযোগের কারণে হতে পারে, এবং প্রধানমন্ত্রীর স্বাক্ষর প্রয়োজন হবে। তাহলে সেই বিষয়টি যদি হয়, এটা তো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর বিষয়, এখানে তো ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন না। এবং ধরে নিলাম ওয়াকারুজ্জামানই এখন বেঁকে বসেছিলেন, তিনি বলেছেন তিনি জরুরি অবস্থা জারির মধ্যে থাকবেন না, মানে কারণ জরুরি অবস্থা জারির পর আইন শৃঙ্খলা রক্ষা সহ সকল বিষয়গুলো, কারণ সংবিধানের অনেক অধিকার, সাংবিধানিক অধিকার কিন্তু স্থগিত হয়ে যায় এবং তখন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন সেনাবাহিনী। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে সময় কেন রাজি হলেন না জরুরি অবস্থা জারিতে? এবং তিনি যদি রাজি না হন, তারপর তিনি এই যে রাজনৈতিক দলদেরকে ডেকে ঠিকই সরকার গঠনে একটা ব্যবস্থা নিলেন, এখন পর্যন্ত 1 বছরের বেশি সময় ধরে তিনি পুলিশ বাহিনীর কাজ করাচ্ছেন তার সেনাবাহিনীকে দিয়ে, মানে তার সেনা সদস্যরা যারা আগস্টের 3 তারিখে, আমার দেশ এই কথাটাও উল্লেখ করছে যে 2024 সালের 3 আগস্ট সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছিলেন সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবে না। সেনাপ্রধানকে সেনা সদরে বিভিন্ন স্তরের কর্মকর্তারা মত বিনিময়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এ বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বুঝতে পারেন সেনাবাহিনী মার্শাল ল জারি করবেন না। তখন শেখ হাসিনা নতুন পরিকল্পনা হিসেবে 4 আগস্ট দেশব্যাপী জরুরি অবস্থা জারি করার প্রচেষ্টা চালান এবং আমার দেশ বলছেন তাতে তিনি ব্যর্থ হন। কিভাবে, কেন তিনি এই কাজে ব্যর্থ হলেন সেটা কিন্তু একটা প্রশ্ন। শেখ হাসিনা যদি জরুরি অবস্থা জারি করতে চান তাহলে সেটা জারি করিয়ে দেওয়া সম্ভব তার পক্ষে বঙ্গভবন থেকে, তাহলে সেটা কিভাবে তিনি করতে পারলেন না? আর তখন কি ওয়াকারুজ্জামান বেঁকে বসেছিলেন? ওয়াকারুজ্জামানের কাছ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা না পাওয়া গেলে বা শেখ হাসিনার মতামত জানা না গেলে এই বিষয়টি আসলে টেবিলে ছিল, জরুরি অবস্থা জারির বিষয়টি, সেটা বিশ্বাস করা কঠিন। কারণ রাষ্ট্রপতি যদি একবার ঘোষণা করে দিতেন জরুরি অবস্থা, তারপর ওয়াকারুজ্জামান যদি বলতেন তার বাহিনী জরুরি অবস্থা মানে করতে, বাস্তবায়ন করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব নেবে না বা সেনাবাহিনী এই ডিউটিতে থাকবে না, তাহলে তো একটা সরাসরি সেনা অভ্যুত্থান হতো। তো সেইটা কি করবার সাহস করতেন বা এই সমর্থন কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সত্যি পেতেন তার সেনাবাহিনীর কাছ থেকে? এই প্রশ্নগুলোর কিন্তু উদ্রেক হয় শেখ রেহানা এবং সালমান এফ রহমানের এই কথোপকথন শুনলে। এবং শেখ রেহানা সালমান এফ রহমানের এই কথোপকথনের শেষে শেখ রেহানা আবারও বলেন ওগুলোতে কান দিয়েন না, মানে মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না কেন, এসব নিয়ে না চিন্তা করে ইউ শুড লিভ ইমিডিয়েটলি, 1 সেকেন্ডও দেরি করেন না। তখন সালমান রহমান বলেন ওকে, শেখ রেহানা বলেন জি ভাইয়া, ফি আমানিল্লাহ, দোয়া করেন। এবং
এই কথোপকথন থেকে আমার দেশ এটাও বলার চেষ্টা করছে যে, যেমনটা আমরা সে সময়ও শুনেছিলাম 5ই আগস্ট, কারণ আমরা অনেকে তখন ধারণা করেছিলাম যে সালমান এফ রহমান শেখ রেহানা শেখ হাসিনার সঙ্গে গণভবনে সেই সময়টায় ছিলেন। তখন কিন্তু এই খবর ছড়িয়ে পড়েছিল যে তিনিও ভারতগামী বিমানে উঠেছেন। আমার দেশ লিখছে তার মানে সালমান এফ রহমানও আনিসুল হককে নিয়ে এই বিমানে উঠতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিমানে উঠতে পারেন না। কিন্তু মানে এই কথোপকথন থেকে এটা পরিষ্কার যে শেখ রেহানা মোটেও বলেন না যে তারা অপেক্ষা করছেন, আপনি আসতে পারেন, এখানে এসে জয়েন করতে পারেন। আমার কাছে বরং মনে হয়েছে যে তখন এরই মধ্যে এই কথাটাও সেনা সদর দফতরের তরফে গণভবনে জানানো হয়েছিল যে সেনা সদর দফতরে গিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারেন আওয়ামী লীগের নেতারা এবং সংসদ সদস্য, এমপি, মন্ত্রীরা যেতে পারেন, প্রশাসনের শীর্ষ পদে থাকা কর্মকর্তারাও। এবং সে কারণেই সম্ভবত শেখ রেহানা বললেন যে সায়ান জয় যা বলছে সেভাবে আপনি কাজ করেন, সেখানে চলে যান। বুড়িগঙ্গা দিয়ে পালাতে গিয়ে সালমান এফ রহমান, আনিসুল হক ধরা পড়েন বলে আমার দেশ লিখছে বটে, কিন্তু মনে করিয়ে দেই যে 5ই আগস্টের পর, মানে 8ই আগস্ট উপদেষ্টা হয়ে যাওয়ার পর সাক্ষাৎকারে কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত পরিষ্কার করে বলেছিলেন যে এই যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে যে একরকম সাজিয়ে গুজিয়ে একটি পক্ষ ধরিয়ে দিয়েছে, ওই যে মানে তার দাড়ি কেটে একই রকম লুঙ্গি গেঞ্জি পরে একই বেশ ধরে, সেটা যে একটা সাজানো নাটক ছিল সেটা না বোঝার কিছু নেই। কাজে এখনো অনেক রকম টেলিফোন কনভারসেশন থেকে অনেক রকম তথ্য হয়তো বেরিয়ে আসবে। এটা একটা নতুন তথ্য যে মার্শাল ল ডিক্লেয়ার করা, সামরিক আইন জারি করা, জরুরি অবস্থা জারির কথাগুলো তার মানে টেবিলে ছিল। কোনো একটি পক্ষ রাজি ছিল, কোনো একটি পক্ষ রাজি ছিলেন না। শেখ হাসিনা রাজি ছিলেন কিনা, শেখ হাসিনা সেই প্রস্তাব করেছিলেন কিনা, ওয়াকারুজ্জামানি পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিনা, সেই ব্যাখ্যাগুলো পাওয়া যায় না। তবে শেখ হাসিনা চাইলে কেন জরুরি অবস্থা জারি করতে পারবেন না সেটা আবার সাংবিধানিক কোনো ব্যাখ্যা মেলে না। এই অবস্থায় প্রশ্ন এটাও থেকে যায় যে এই সালমান এফ রহমান এবং আনিসুল হক শেষ পর্যন্ত বুড়িগঙ্গায় কোন পরিস্থিতিতে, কাদের যোগসাজশে সেনা সদর দফতরের নিরাপদ আশ্রয় থেকে বুড়িগঙ্গা দিয়ে পালাতে বেরিয়ে বা হতে পারলেন কি করে তারা, আর কিভাবেই বা একই বেশভূষায় এমন একটা নাটকীয় ভাবে তাদেরকে গ্রেফতারের ঘটনা ঘটলো। এই কনভারসেশনটি এরকম অনেক কিছু মনে করিয়ে দিল। নিশ্চয়ই 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্ট আন্দোলন, সে সময়কার গণভবনের ঘটনাবলী, সেনা সদর দফতরে কি ঘটছিল, এসব নিয়ে আরো নানা রকম ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রশ্ন, জল্পনা চলতেই থাকবে।